জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে রওনা দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পথে দেখা দেয় বিপত্তি। উড়োজাহাজের ককপিটের উইন্ডশিল্ডে দেখা দেয় ফাটল। এর ফলে ১৩ ফেব্রুয়ারি রাতে উড়োজাহাজটি ওয়াশিংটন ডিসির কাছে অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়। বিবিসির প্রতিবেদন বলছে, রুবিওর উড়োজাহাজে গোলযোগের চেয়ে আরেকটি বিষয় তখন গণমাধ্যমগুলোতে বেশি সাড়া ফেলেছিল। তা হলো ইউরোপে দেওয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বক্তব্য। তার কথা হতবাক করেছে ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্রদের। এর জেরে অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তিতে যেতে বড় ছাড় দিতে হবে ইউক্রেনকে। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো কিয়েভ ফিরে পাবে এমনটা মনে করা অবাস্তব। একই সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার যে দাবি ইউক্রেন করেছে তাও বাস্তবসম্মত নয়। তিনি আরও বলেছেন, শান্তি বজায় রাখার বিষয়টি ইউরোপীয়দের ওপর নির্ভর করছে, মার্কিন সেনাদের ওপর নয়। এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির কয়েকজন নেতাসহ অনেক সমালোচক। তারা বলছেন, হেগসেথের বক্তব্যের মধ্য দিয়ে কোনো আলোচনার আগেই দর কষাকষির ক্ষেত্রে ইউক্রেনের অবস্থানকে দুর্বল করে দেওয়া হয়েছে। সমালোচকদের মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আত্মসমর্পণ করেছে ওয়াশিংটন। অবশ্য পরের দিনই নিজের বক্তব্য থেকে পিছু হটে পিট হেগসেথ বলেন, আলোচনার জন্য বিকল্প সবকিছু এখনো ট্রাম্পের টেবিলে রয়েছে। পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে দর কষাকষির ক্ষেত্রে সেগুলো ব্যবহার করবেন তিনি। ইউক্রেনের নানা বিষয়ে ছাড় দেওয়ার পরিকল্পনার কথা অস্বীকার করে হেগসেথ বলেন, তিনি বাস্তবতাটা মাত্র তুলে ধরেছিলেন। উড়োজাহাজে গোলযোগের কারণে মার্কো রুবিওর মিউনিখে পৌঁছাতে দেরি হয়। সেখানে এই সফরে রুবিওর অগ্রাধিকার তালিকায় থাকা বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলেন, স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবে যুক্তরাষ্ট্র। একটি টেকসই নিরাপত্তা কাঠামো তৈরি করার কাজে নেতৃত্ব দেবে ইউরোপের দেশগুলো। শান্তি আলোচনা নিয়ে পিট হেগসেথের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অবস্থানের মিল নেই। মিউনিখে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেছেন, একটি শান্তি চুক্তিতে যেতে রাশিয়াকে রাজি করানোর জন্য সামরিক হাতিয়ার ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। অথচ হেগসেথ বলেছেন, ইউক্রেনে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। মিউনিখে হেগসেথের বক্তব্য নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, হেগসেথ যা বলতে যাচ্ছেন তা প্রেসিডেন্ট আগে থেকে জানতেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, সাধারণভাবে বলতে গেলে হ্যাঁ, আমি জানতাম। আমি পিটের সঙ্গে কথা বলবো, কি হয়েছে তা বের করব। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্পের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধ ঘিরে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রথমবারের মতো বড় পরিসরে ধারণা দিয়েছে মিউনিখে 3 দিনের সম্মেলন। এটাও জানা গেছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন কিভাবে নিজেদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করছে এবং এ নিয়ে অন্যদের কি বার্তা দিচ্ছে। হেগসেথ নিজের বক্তব্য থেকে সরে গেলেও তিনি প্রথমে যা বলেছিলেন এবং ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরুর লক্ষ্যে পুতিনের সঙ্গে ফোন কল নিয়ে ট্রাম্প যে দীর্ঘ বিবৃতি দিয়েছিলেন তা ইউরোপের রাজধানীগুলোয় বড় ধাক্কা দিয়েছে। ইউক্রেনের বক্তব্যকে পাশে সরিয়ে রেখে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোনো চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, তাড়াহুড়া করে করা কোনো চুক্তি ভালো হয় না। এরপর প্রশ্ন ওঠে, ট্রাম্পের অধীনে মার্কিন পররাষ্ট্রনীতি কিভাবে সামনে আনা হচ্ছে। মিউনিখে যা ঘটেছে তা থেকে এটাই মনে হয়েছে যে ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন তার প্রশাসনের কর্মকর্তারা। তবে সেই প্রচেষ্টা কখনো কখনো অন্যদের সামনে বিস্ফোরক হিসেবে এসেছে, আর কর্মকর্তাদের কোনো কোনো মন্তব্যে বিরোধও দেখা দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রথম মেয়াদে তার সঙ্গে বিরোধিতা বা দ্বিমত পোষণের কারণে উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। অনেকে অবসরে গিয়েছিলেন। এই মেয়াদে ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের তার প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা গেছে। যেমন পিট হেগসেথের সামরিক বাহিনী, সরকার বা কোনো সংস্থার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই। তিনি সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ছিলেন, কাজ করেছেন ন্যাশনাল গার্ডের সাবেক মেজর হিসেবে। তবে ট্রাম্পের চিন্তাভাবনা ও এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন।
হেগসেথের চূড়ান্ত নিয়োগের সময় সিনেটে তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। রিপাবলিকান পার্টির 3 জন সিনেটর তার বিপক্ষে ভোট দিয়েছিলেন, ফলে তার পক্ষে ও বিপক্ষে 50-50 করে সমান ভোট পড়েছিল। শেষ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভোট দিয়ে হেগসেথের নিয়োগ চূড়ান্ত করেন। চলতি সপ্তাহেই শান্তি আলোচনার ক্ষেত্রে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ না দেওয়ার পরিকল্পনাকে ঠিকঠাক বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তার মতে এটা বাস্তবসম্মত নয়। ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে মিউনিখে হেগসেথের বক্তব্যের অমিল নেই বললেই চলে। তিনি বরং শান্তি আলোচনার ক্ষেত্রে ইউক্রেনের শক্ত অবস্থান নিয়ে সচেতন একদল মানুষের কাছে তা আরো বড় পরিসরে তুলে ধরেছেন। মজার বিষয় হলো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সুনির্দিষ্ট কোনো অবস্থান এখনো ঠাওর করা যাচ্ছে না। এর একটি বৈশিষ্ট্য অনিশ্চয়তা। হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রনীতির ম্যাডম্যান তত্ত্ব ব্যবহার করছেন। এই তত্ত্বের ভাষা হলো একই সঙ্গে শক্তিশালী ও অন্যদের কাছে অপ্রত্যাশিত হয়ে মিত্রদের কাছাকাছি রাখার এবং প্রতিপক্ষের উপর জোর খাটানোর একটি উপায়। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনও অনেকটা এই নীতিতেই এগোতেন। ম্যাডম্যান তত্ত্বের নাম থেকেই বোঝা যায়, সহিংসতাপূর্ণ ও অনিশ্চিত এক বিশ্বে এই তত্ত্ব অনুসরণ করলে ভুল করার এবং ভুল বোঝাবুঝি হওয়ার ঝুঁকি রয়েছে। ফিলিস্তিনের গাজাকে যুক্তরাষ্ট্রের মালিকানায় আনার যে পরিকল্পনা ট্রাম্প করেছেন, তাতেও একইভাবে বিভ্রান্তি ও পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে। গাজার মালিকানার পাশাপাশি সেখান থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথাও বলেছেন ট্রাম্প। পরে এই বক্তব্য কিছুটা সংশোধনের চেষ্টা করেছেন তার প্রশাসনের কর্মকর্তারা। যেমন তারা বলেছেন গাজাবাসীকে সাময়িক সময়ের জন্য সরিয়ে দেওয়া হবে। তবে সেই প্রচেষ্টার পর ট্রাম্প আবার বলেছেন ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরানো হবে, তাদের গাজায় ফেরার কোনো অধিকার থাকবে না। আর মার্কো রুবিওর কথা বলতে গেলে তিনি চান তার অধীনে থাকা পররাষ্ট্র দপ্তর হবে ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী সরকারি সংস্থা। তবে মিউনিখে তার সহকর্মী পিট হেগসেথের বক্তব্য ইতোমধ্যেই তার সেই চাওয়াকে ছাপিয়ে গেছে।